আজকে আমরা ফ্রিকশন সম্পর্কে একটু জানবো এবং কেন্দ্রমুখী বল নিয়ে একটু কথা বলবো। আবার কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিপেটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। সো লেটস বিগিন। প্রথমত চলে আসি ফ্রিকশন নিয়ে। যদি কথা বলতে হয়, ফ্রিকশন বা ঘর্ষণ, ঘর্ষণ অনেকভাবে আমরা পেতে পারি, কিন্তু আমরা এখানে আমাদের সিলেবাসের মধ্যে জাস্ট দুই ধরনের ঘর্ষণই শিখব। সেটা হলো, একটা হলো কাইনেটিক অথবা গতীয় ঘর্ষণ, মানে কোনো একটা গাড়ি যদি আমি এখানে আঁকি, এই গাড়িটা যখন স্টিল ছিল, স্থির ছিল, তখন এটার মধ্যে যদি আমরা সামনের দিকে বল প্রয়োগ করতাম, তখন রাস্তার থেকে, এটা যদি রোড হয়, রোড থেকে গাড়ির উপর একটা গাড়ি যেহেতু ডানের দিকে যেতে চাচ্ছে, রোড করবে কি গাড়িকে আবার একটা এইদিকে একটা ফোর্স দেবে। সো ওভারঅল এই জিনিসটা একটু ভালো করে বুঝিন, যেহেতু নিউটন মেকানিক্সে আমরা অনেক ডিপলি চিন্তা ভাবনা করে জিনিসগুলো বুঝি। গাড়ি করতেছে কি, এই দিকে টান দেওয়াতে আমি যদি এইদিকে ফোর্স দেই, এই ধরনের ফোর্স যেটা আমরা গাড়ির উপর অ্যাপ্লাই করেছি, এটা হলো অ্যাপ্লাইড ফোর্স। আর গাড়ির যখন এই রাস্তার মধ্যে দিয়ে, রাস্তার উঁচু নিচা বাঁকের মধ্য দিয়ে, রাস্তার প্রপার্টিসের মধ্য দিয়ে চলার চেষ্টা করতেছে, গাড়িটাকে যখন আমি এইদিকে বল প্রয়োগ করলাম বা ফোর্স দিলাম, তখন এই রাস্তার উপর এই ফোর্সটা এসে সরাসরি পড়বে। রাস্তার উপর যদি ফোর্স জিজ্ঞেস করা হয়, তাহলে ফোর্সটা আসলে এই দিকেই আছে, ডান দিকেই আছে। কিন্তু রাস্তা এখন কি করবে? রাস্তা যেহেতু নিজে ফোর্স পাইছে, তো রাস্তা এই ফোর্সটা পাওয়া মাত্রই গাড়িকেও একটা ফোর্স দেবে, সেটা হলো এফ ফ্রিকশন। এখন এফ ফ্রিকশন দুইটা টাইপের হতে পারে। যদি গাড়িটা স্থির অবস্থায় থাকে, তখন আমরা বলবো যে এই ফ্রিকশন ফোর্সটা হলো স্ট্যাটিক ফ্রিকশন, অথবা স্থিতীয় ঘর্ষণ। আর যদি এটা কাইনেটিক বা গতীয় হতে পারে, যাই হোক, বানাম ঠিক করে নিও তোমরা, কাইনেটিক ফ্রিকশন হতে পারে আর স্ট্যাটিক ফ্রিকশনও হতে পারে। তবে মজার ব্যাপার হলো, দুইটা ফ্রিকশন বের করার জন্য যে সূত্র আছে, সেগুলা খুব সিম্পল আসলে। জেনারেলি আমাদের কিছু কেস বোঝা লাগবে ঘর্ষণের শুরুতে একটা জিনিসের মধ্যে একটু একটু করে বল প্রয়োগ করতে 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 জিনিসটাকে গতিশীল করব, তারপর আমরা বুঝবো স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ ব্যাপারটা আসলে কি। সেটা বোঝার জন্য প্রথমত আমি একটা সিম্পল একটা অবজেক্ট নিচ্ছি, এখানে একটা সারফেসের উপর, একটা পৃষ্ঠের ওপর একটা অবজেক্ট নিচ্ছি, একটা বস্তু নিলাম। এই বস্তুটার এইখানে আছে একটা বস্তু, এই বস্তুটার ওপর আমি এই বরাবর অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি, আর বিপরীত দিকে বস্তুটার ঘর্ষণ এফ ফ্রিকশন কাজ করতেছে। এখন যতক্ষণ পর্যন্ত বস্তুটা স্থির থাকবে, আমি যদি বলি অ্যাপ্লাইড ফোর্স এই দিকে দিই আর এফ ফ্রিকশন ফোর্স ওই দিকে দিই, তাহলে জিনিসটা কেমন হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। যদি আমি দেখা যায় 2 নিউটন বল অ্যাপ্লাই করি এইদিকে, তাহলে যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে, তাহলে বিপরীত দিকে প্রতিক্রিয়াটাও, এই রাস্তা থেকে আসা রিয়াকশন ফোর্সটাও তো 2 নিউটনই হবে, তার মানে ফ্রিকশনটাও 2 নিউটনেরই হবে। আমি যদি 3 নিউটন ফোর্স দিই, 3 নিউটনই উল্টা দিকে কাজ করবে। তার মানে আমরা এখান থেকে একটা নোট নেব। কি নোট নেব? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোট নেব। নোট 1 নম্বর নোট যেটা আমরা নিতে চাচ্ছি, সেটা হলো স্ট্যাটিক কন্ডিশনে, অর্থাৎ স্থির অবস্থায়
এফ এ ইজ ইকাল টু এফ কে হয়। In static condition, the applied force is just equal to the friction force. এটা আমরা বুঝলাম। এখন এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? এইভাবে যাইতে 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 দেখা গেল যে ম্যাক্সিমাম আমি 10 নিউটন ফোর্স দেওয়ার পর 10 নিউটনের বেশি গেলে আসলে বস্তুটা গতিশীল হয়ে যাবে। তার মানে ম্যাক্সিমাম একটা লিমিট আছে, যে লিমিট পর্যন্ত এই বস্তুটা ওপর বল প্রয়োগ করাতেও বস্তুটা মুভ করা শুরু করবে না। সো স্ট্যাটিক কন্ডিশনের একটা লিমিট আছে, যে লিমিট পর্যন্ত বস্তুটা মুভ করা শুরু করে না। ওই যে লিমিটটা, ওইটাকে একটা স্পেশালি নাম দেওয়া হয় লিমিট অফ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, যেটাকে বাংলায় বলে সীমান্তিক স্থিতি ঘর্ষণ। স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের লাস্ট লিমিট, এই যে ফ্রিকশন ফোর্সটা, এটাকে আবার স্পেশালি একটা নোটেশন দ্বারা লেখা হয়। এই যে ফ্রিকশন ফোর্সটা আমরা এখানে পাচ্ছি, সেটাকে এফ ফ্রিকশন না লিখে এটাকে এফ এস লেখা হয়, কারণ স্ট্যাটিকের লাস্ট লিমিট বোঝাচ্ছে এটা। মানে শুধু এই যে এইগুলা কিন্তু ফ্রিকশন ফোর্সই ছিল, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবই ফ্রিকশন ফোর্সই ছিল। 2.5 দিল, সমস্যা ছিল না। কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের শেষ যে সীমাটা, যেটার থেকে একটু বেশি দিলেই অবজেক্টটা মুভ করা শুরু করবে, সেই ফোর্সটাকে, সেই ফ্রিকশন ফোর্সটাকে স্পেশালি এফএস বলা হচ্ছে, অর্থাৎ সীমান্তিক স্থিতি ঘর্ষণ বলা হচ্ছে। সো আমরা একটা টার্ম জানলাম, স্ট্যাটিক ফ্রিকশনের লাস্ট লিমিট। ডেফিনেশন যদি বলতে চাই, সংজ্ঞা যদি বলতে চাই, কোনো একটা বস্তু স্থির থাকা অবস্থায় তার ওপর সর্বোচ্চ যে ঘর্ষণ বল কাজ করে, বা আমরা বলতে পারি যে বল প্রয়োগ করা হলে বস্তুটা স্থিরই থাকবে, কিন্তু যার থেকে বেশি বল প্রয়োগ করলে বস্তুটা আর স্থির থাকবে না, অর্থাৎ বস্তুটা আর স্ট্যাটিক কন্ডিশনে থাকবে না, সেই ফোর্সটাকে আমরা সীমান্তিক স্থিতি ঘর্ষণ বলতে পারি। সো ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স ইন স্ট্যাটিক কন্ডিশন is the limit of static condition or the limiting force of static condition. সীমান্তিক স্থিতি ঘর্ষণ বলটা কি, এটা আমরা যদি বুঝে যায় থাকি, তাহলে এটা হইল এফএস হইল ম্যাক্স ফোর্স বা ম্যাক্সিমাম ফোর্স ইন স্ট্যাটিক কন্ডিশন। স্থির অবস্থায় বস্তুর উপর যত বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল থাকবে না আর কি, তার থেকে বেশি করলে কিন্তু সাথে সাথে আবার গতিশীল হয়ে যাবে। তো এখন আমি এইখানে আসি, এখানে আমি যদি এবার 11 নিউটন 12 নিউটন দেই, তখন কি হয় জানো? এটা মজার একটা ঘটনা ঘটবে। এখন বস্তুটার উপর ফ্রিকশন ফোর্স এই যে 10-এর থেকে একটু নাইমে সামথিং 9 বা 8 বা 7 বা 9.5 এরকম কিছু হয়ে যাবে, এবং এটা স্টিল হয়ে যাবে। এখানে আর তেমন কোনো পার্থক্য আসে না, ভ্যারিয়েশনটা কমে যাবে। রিজনটা হইলো এইখান থেকে এই যে খাজে 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 যে ফ্রিকশন কাজ করতেছিল, বস্তুটা মোশনে চলে আসার পরে ওই খাজগুলো ওইভাবে আর বিহেভ করতেছে না। বস্তুটা মোশনে আসলে তুমি যতই ফোর্স বাড়াও না কেন, তাতে কিছু আসে যায় না। এই দুইটা বস্তুর মধ্যে, এইটা আর এইটার মধ্যে, যে বস্তু আর রাস্তার মধ্যে, দুইটা বস্তু বলতে আমি রাস্তাকে আরেকটা বস্তু বলতেছি, দুইটা অবজেক্ট বা রাস্তা আর বস্তু অর্থাৎ রোড অ্যান্ড অবজেক্টের মধ্যে যে ফ্রিকশনটা এখন আছে সেটা হলো কাইনেটিক ফ্রিকশন। এই ফ্রিকশনটা জেনারেলি কনস্ট্যান্ট থাকে, মোটামুটিভাবে কনস্ট্যান্ট থাকে, কারণ রোডের প্রপার্টিস চেঞ্জ না করলে গতিশীল অবস্থায় এমন তো না যে এটার মধ্যে আস্তে আস্তে বাড়াইতেছিল ওইটাও বাড়বে, এমন কিছু না কিন্তু। কারণ স্ট্যাটিক কন্ডিশনে নিউটনের থার্ড লটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছিলা, কিন্তু এখন তুমি যেটা পারতেছো সেটা হলো, দেখো এটা ফোর্সে চলে আসছে, মানে মোশনে চলে আসছে। ফোর্স এখন তুমি যতই বাড়াও না কেন, এই কন্ট্যাক্ট সারফেসটা কিন্তু তেমনভাবে বাড়াইতেছো না। আর এই
অবজেক্টের সাথে এই রাস্তাটার কন্ট্যাক্টটাও বেশি সময় যাবৎ হইতেছে না, খুব দ্রুত মুভ করতেছে বস্তুটা। তাতে হচ্ছে কি এই খাজে খাজে সব জিনিসগুলো একটা আরেকটার সাথে বসতেছে না, মানে বসার সময় পাচ্ছে না স্ট্যাটিক কন্ডিশনে। আমি যদি একটু এভাবে আঁকি, বস্তুটার রাফ সারফেস আর রাস্তার রাফ সারফেস যদি এরকম এরকম হয়, একটার একটার সাথে খাজে খাজে বসে থাকতে পারলে ঘর্ষণটা বেশি হইতো, যেটা স্ট্যাটিকে হচ্ছিল। কিন্তু গতিশীল অবস্থায় তুমি বসার তেমন একটা সুযোগই দিচ্ছ না, তাদের টেনে হেসড়ে নিয়ে যাচ্ছ। এই কারণে এই যে খাজগুলা থেকে আসলে যে ঘর্ষণ বল সৃষ্টি হওয়ার কথা, এই দিক বরাবর ফ্রিকশন ফোর্স সৃষ্টি হওয়ার কথা, সেটা কম হচ্ছে। আর রাস্তার প্রপার্টিসের উপর বেস করে আসলে রাস্তা যতটুকু ফ্রিকশন দিতে পারতেছে দিচ্ছে। যেহেতু গতিশীল অবস্থায় আছো, তোমার এই যে ফোর্সটা শুধু ফ্রিকশনে নষ্ট হচ্ছে না, এইটুক পর্যন্ত খেয়াল করে দেখো, তুমি যে ফোর্স দিচ্ছিলা পুরোটাই ফ্রিকশনে খেয়ে দিচ্ছিল, কারণ বস্তুটা চলতেছিল না। কিন্তু এখন তুমি ফোর্স বাড়াইলে তোমার অ্যাক্সিলারেশন বাড়তেছে। তোমাদের মাথায় চিন্তা হইতে পারে, হ্যাঁ হ্যাঁ ফ্রিকশন কনস্ট্যান্ট হয়ে গেছে, ফ্রিকশন বাড়তেছে না কেন? আগে তো ফোর্স বাড়াচ্ছিলাম, ফ্রিকশন বাড়তেছিল, এখন ফোর্স বাড়াচ্ছি, ফোর্স তাহলে যাচ্ছে কোথায়? ভ্যানিশ হয়ে যাচ্ছে? না না না, এখন তোমার এইখানে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে ভালোভাবে চিন্তা করে, তৃতীয় সূত্র দিয়ে চিন্তা না করে বেটার হবে তুমি দ্বিতীয় সূত্র দিয়ে চিন্তা করো। অর্থাৎ এখন সামেশন অফ ফোর্স জিরো না, এখন বস্তুটা সামনের দিকে আগাচ্ছে, তার মানে ত্বরণ আছে, অ্যাক্সিলারেট করতেছে। সো এই ফোর্সের যতই তুমি ফোর্স বাড়াচ্ছ, ফ্রিকশন বাড়তেছে না, অ্যাক্সিলারেশন বাড়তেছে। এই হলো ঘটনা। সো আমরা যদি এখানে আরেকটা নোট নিতে চাই, সেটা হবে এরকম যে এখন যে ফোর্সগুলা এগুলা কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট হয়ে গেছে, এবং এগুলাকে আমরা বলতেছি কাইনেটিক ফ্রিকশন ফোর্স। এবার এফ এসটা হলো এফ কে হিসেবে পরিচিত হবে। আমি যেহেতু আগেরটা ওইভাবে লিখছি, এটাকে ওইভাবে উল্টা করে দিয়ে দিই, যদি একই কথা, যেই লাউ সেই কধু। এফ কে, এটাকে কাইনেটিক ফ্রিকশন ফোর্স বলবো। সো দ্যাটস ইট। আমি যদি অ্যাপ্লাইড ফোর্সটা, এটাকে বলা এইভাবে বলে রাখাটা বেটার, অ্যাপ্লাইড ফোর্সটা যখন মোর দেন এফ এস হয়ে যাবে, এই যে দেখো 10-এর থেকে বেশি যখন অ্যাপ্লাই করছি ফোর্স, দেন আমরা বলতে পারি এফ কে অ্যাক্টিভেট হবে। এফ কে অ্যাক্টিভ, এতটুকু লিখে রাখলাম শর্ট নোট হিসেবে। তাইলে আমরা এইটুকু যদি বুঝে যায় থাকি, এটার একটা গ্রাফ যদি আমরা আঁকতে চাই, কীরকম হবে? এই পুরো জিনিসটা এগুলো চেঞ্জ হচ্ছিলো, এটা চেঞ্জ হচ্ছিলো, তার হুট করে এটা চেঞ্জ হচ্ছে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, এরকম একটা জিনিস আসবে। তো আমরা এই পুরো জিনিসটাকে একটা গ্রাফিক্যালি যদি দেখতে চাই, তাহলে ফ্রিকশনের একটা কার্ভ যদি আমরা জেনারেলাইজ কেজে চিন্তা করি, জেনারেলাইজ কেন বলতেছি? রাস্তার ধর্ম চেঞ্জ করে, বল প্রয়োগের অনেক স্টাইল চেঞ্জ করে অনেক কিছুই করা সম্ভব। শুরুর দিকে জিরোতে কিছু তো হইতেছে না, এখান থেকে গ্রাফটা শুরু করতে হবে, এই বরাবর এইভাবে যাইতে থাকবে। কি হচ্ছিল? আমি 1 দিচ্ছিলাম, ওইদিকে ফ্রিকশনে 1 কাজ করতেছিল, 2 দিচ্ছিলাম, 2 কাজ করতেছিল, এইভাবে যাইতে 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 10 পর্যন্ত গেলাম, 10এও এখানে 10ই কাজ করতেছিল। তারপরে হলো কি, হুট করে একটু ডাউনে চলে আসলো, 9 হয়ে গেল, তারপর জিনিসটা এইভাবে চলতে থাকলো। আমি এখানে গ্রাফটা ডেটা পয়েন্ট ইউজ না করে, অর্থাৎ নাম্বার দিয়ে না দেখায়, সরাসরি আমাদের সুপরিচিত যে নোটেশনগুলো ছিল ওগুলো দিয়ে আমরা দেখাবো, তাহলে বেটার হবে। এই বরাবর এই যে এইটাই হলো আমার, এগুলা সবই যে কোনো জায়গায় অ্যানি পয়েন্টে আমি যে পরিমাণ ফোর্স দিচ্ছিলাম, এইদিকে ছিল অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশন ফোর্স সবসময় সমানই আসতেছিল, এটা যা দিছো ওইটা তাই পাইছো, এটা যা দিছো ওইটা তাই পাইছো স্ট্যাটিক কন্ডিশনে। বাট এইটা হলো সেই স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের শেষ সীমানাটা, যে সীমানায় যাওয়ার পর তোমার বস্তুটা আর স্থির থাকবে না, যে সীমানা ক্রস করার পর। আর এখন তুমি এইখানে যেটা পাইলা সেটা কি পাইছো? যেটা স্থির হয়ে গেছে, মানে কনস্ট্যান্ট হয়ে গেছে ফ্রিকশনটা,
এটাই হলো আমাদের সেই, উপরে লিখতে হবে একটু, এটা যদি এফ এস বলি, এটা হলো আমার এফ কে, কাইনেটিক ফ্রিকশন ফোর্স শুরু হয়ে গেছে এখান থেকে। সো এতটুকুই বোঝানোর ছিল, গ্রাফিক্যালি আমরা এই জিনিসটা পাবো। তো গ্রাফটা, ঘর্ষণের গ্রাফ দেখতে এরকম হবে। আচ্ছা, এটা অনেকটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আর এই এক্সিসে আমি কি প্লট করতেছি, এই এক্সিস বরাবর আমি প্লট করতেছি হলো এফ ফ্রিকশন। ফ্রিকশন স্ট্যাটিক হতে পারে, ডাইনামিক ফ্রিকশনও হতে পারে, কাইনেটিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন যেভাবে বলো জিনিসটাকে তুমি, হতে পারে। ওকে, এখন আমরা দুইটা সূত্র শিখবো। সূত্র খুবই ছোট ছোট সূত্র আছে। তিনটা কেসে আমাদের ফর্মুলা শিখতে হবে। ফর্মুলা, এই যে মূলা, এই মূলা বাজারে পাওয়া যায়, ঠিক আছে, খুবই সস্তা ফর্মুলা। সো মূলা একটু বুঝি। প্রথমত বুঝতে হবে এফ ফ্রিকশন সমান হবে অ্যাপ্লাইড ফোর্সের। তার মানে এফ ফ্রিকশন, ঘর্ষণ বল বের করার কোনো দরকার নাই, যে বলটা প্রয়োগ করছি ওই বলই হবে ঘর্ষণ বলের সমান। এই কথা কতক্ষণ পর্যন্ত খাটবে? এই কথা খাটবে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাইড ফোর্সটা ফ্রিকশনের যে সীমান্তিক ঘর্ষণ বল লাস্ট লিমিট যেটা এফএস এর কম বা এফএস এর সমান হওয়া পর্যন্ত এই কথা খাটবে। তার মানে আমাদের সূত্র কোনো অ্যাপ্লাই করতে হবে না, প্রশ্নের মধ্যে অ্যাপ্লাইড ফোর্স যা দেখবো সেটাই ফ্রিকশন ফোর্স লিখে দিতে পারবো। এরপরে যখন আমরা এফ এস কত সেটা জানতে চাইবো, সেটা বের করার একটা উপায় আছে। রাস্তার প্রপার্টিসগুলো থেকে আসবে হলো মিউ এস, আর রাস্তার নর্মাল ফোর্স যেটাকে রিয়াকশন আর বলতে পারি, সেটা দিয়ে যদি গুণ করি এই দুইটা জিনিসকে, এটা হলো রাস্তার প্রপার্টিস, রাস্তার বস্তুর প্রপার্টিস, বা রাস্তার উপর দিয়ে যে বস্তুটা চালাচ্ছ এই দুইটা প্রপার্টিসের উপর নির্ভর করতেছে। আর এটা হলো বস্তুটার যে প্রতিক্রিয়া বল সেটার উপর নির্ভর করতেছে। সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল এফএস, এটাকে তুমি বের করতে পারবা এই দুইটা জিনিস গুণ করে। কীভাবে বের করে আমি দেখাবো, সমস্যা নাই। এটা কোনো কন্ডিশনের উপর অ্যাপ্লাই করে না, এটা একটা প্রপার্টিস বের করতেছে যে শেষ সীমানা পর্যন্ত কত বল পর্যন্ত নিতে পারবে স্থির অবস্থায়, সেটা তুমি বের করার চেষ্টা করতেছো। এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে। আর এরপরে তুমি জানতে চাচ্ছ যে কাইনেটিক ফ্রিকশন ফোর্সটা কত, এফ কেটা কত হবে, সেটা বের করার জন্য কাইনেটিক ফ্রিকশন ফোর্সের কোএফিসিয়েন্ট ব্যবহার করব, সেটার সাথে আবারও রিয়াকশন ফোর্স গুণ করে দেব, ব্যাস কাজ হয়ে গেল। আসলে রিয়াকশন ফোর্স কথাটা বলা কি ঠিক হবে? হ্যাঁ, চলবে, সমস্যা নেই, এফ আর দিলাম। অনেক জায়গায় এটাকে তোমরা এরকম দেখবা, মিউ এস ইন্টু নর্মাল দেখবা, এইটার আবার মিউ না দিয়ে অন্য কিছু লেখা এরকম আছে, কিন্তু বেসিক্যালি এটা আসলে রাস্তার প্রপার্টিস থেকে আসা একটা কনস্ট্যান্ট। এইগুলা কেমনে আসে সূত্রগুলো একটু বোঝার যদি চেষ্টা করি। ফ্রিকশন আসলে নির্ভর করবে রাস্তার মধ্যে যে বস্তুটা রাখছো সেটার সারফেস এরিয়াটা কতটা টাচ করেছে, সেই বস্তুটা কতটা ভারী সেটার উপর নির্ভর করবে। চিন্তা করে দেখো, এখানে যদি আমি একটা 1 কেজির বস্তু রাখি, আর এখানে যদি 1 কেজির বস্তুটাকে এমনি করে রাখি, তাহলে কিন্তু দুইটার ঘর্ষণ সেম আসবে না। তার মানে এই যে কন্ট্যাক্ট এরিয়ার উপর নির্ভর করতেছে, তার মানে এই যে মিউ প্রপার্টিসটার উপর নির্ভর করতেছে ফ্রিকশনটা। আবার তুমি চিন্তা করে দেখো, একটা বস্তু এখানে রাখলা 1 কেজির, আর এখানে রাখলা একটা 10 কেজির বস্তু, এইটার মধ্যে তো ফ্রিকশন বেশি কাজ করবে, এটা বেশি খাজে বসে গেছে, আর এখান থেকে বস্তুটা সরানো কঠিন হয়ে যাবে। সো বস্তুর যে অভিলম্বিক প্রতিক্রিয়া সেটার উপর নির্ভর করবে বস্তুটা ভারী কতটা, রাস্তার সাথে প্রতিক্রিয়াটা কতখানি আসতেছে রাস্তা থেকে বস্তুটার উপর, সেটার উপরও নির্ভর করবে। আর বেসিক্যালি ওই জিনিসটাই আমরা একটু দেখাবো, আর আসলে কেমনে নির্ণয় করে। দুইটা কেসে আর বের করাও দেখিয়ে দিই, এখানে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের।
আর বের করা কিভাবে, হাউ টু ফাইন্ড আর। আচ্ছা আমি ফর্মুলাগুলোকে একটু বাম পাশে নিয়ে যাই। এখন তোমাদের একটু দেখাই কিভাবে আর বের করা যেতে পারে। আচ্ছা আমি ক্যানভাস সাইজটা বাড়িয়ে দিই। একটা বস্তু এখানে যদি আমি রাখি, একটা অবজেক্ট আমি এখানে রাখলাম, এই অবজেক্টটা নিচের দিকে পড়ে যেতে চাচ্ছে, তাই ও আসলে এই যে এই পৃষ্ঠের উপর একটা ফোর্স দিয়েছে, সেটা হলো mg পরিমাণ। আর এই পৃষ্ঠটা বস্তুটার উপর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আরেকটা ফোর্স দিয়েছে, সেটা হলো রোডের নর্মাল রিয়াকশন এটাকে বলে। এই রোড থেকে নর্মালি একটা রিয়াকশন আর কাজ করবে। জেনারেলি সেটা আসলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী mg হবে। এই যে ফোর্সের এগেনস্টে ওই ফোর্সটা কাজ করেছে, কিন্তু এইটা কিন্তু কমপ্লিট পিকচার না। এখানে আরেকটা ফোর্স আছে, এই অবজেক্টটাকে পৃথিবী নিজের দিকে টানতেছে mg বলে, সেটাও আছে, কিন্তু সেটা ভুলে গেলে হবে না। সো এই অবজেক্টটার উপর দুইটা ফোর্স আছে, একটা mg নিচের দিকে আর একটা রিয়াকশন ফোর্স উপরের দিকে। তার মানে এই উপরে নিচে কোনো ফোর্সে নাই, আসলে বস্তুটা নিট ফোর্স জিরো আর কি। এবার যাই হোক, এইভাবে জিনিসটাকে কেউ আঁকে না, কখনো আঁকলে ভয় পায় অনেকেই, এইভাবেই দেখায় বেশিরভাগ, কিন্তু আসলে এই ছবিটা ভুল ছবি। এই ফোর্সটা রাস্তা, এই যে রাস্তা যেটা, আমি যদি এটার এইভাবে একটু আঁকতে চেষ্টা করি, এটা আমি আসলে নিউটনের মেকানিক্সে অনেক ডিপলি বুঝে ফেলছি অনেক আগেই। এই রাস্তার উপর ফোর্স আছে mg, আর রাস্তা ওরে রিয়াকশন করছে mg ফোর্স দিয়ে, রিয়াকশন ফোর্সটা এখানে mg। বাট এইটাই আসলে লাস্ট ফোর্স না, এটার মধ্যে নিচের দিকে আরেকটা ফোর্সও আছে। এই অবজেক্টটাকে যদি আলাদাভাবে আইসোলেট করে চিন্তা করি, এর উপর রিয়াকশন ফোর্সও আছে এবং পৃথিবী ওরে আকর্ষণ করা বন্ধ করে দেয় নাই, সেটাও আছে। সো এটা হলো সঠিক ছবি হবে। কিন্তু জেনারেলি বাংলাদেশের এই ধরনের ছবি আঁকলে অনেক টিচার বুঝতে পারবে না, কারণ নিউটনের তৃতীয় সূত্র বা দ্বিতীয় সূত্র, নিউটনস ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, কোনোটাই আসলে 10%-এর বেশি আমাদের যারা ইন্টারমিডিয়েট লেভেলের টিচার আছে তারা আসলে ওইভাবে বুঝে না। সো 10%-এর কমও হতে পারে। আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে তারা এই ছবিটা বইয়ে দেখছে, তো এটাকে সত্য মনে করতেছে, বাট এটা আসলে সঠিক ছবি না। কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বেটার হবে এরকম ছবি দেওয়া, কারণ টিচাররা মানে কি বলবো, তোমার নাম্বার কেটেও দিতে পারে, কারণ উনি জানে না এই জিনিসটা কিভাবে কাজ করতেছে। সো ওনার জানার বাইরে তুমি কিছু করলে বিপদ হয়ে যাবে তোমার পরীক্ষার মার্কের জন্য। বাট সঠিক চিত্রটা এটা। আচ্ছা যাই হোক, আমাদের এইটা নিয়ে তো ঘেনাবেচাল বাইরে লাভ নাই। আমরা যেখানে ছিলাম, রিয়াকশন ফোর্স এখানে mg, এটা বুঝলাম আমরা, একটু কি বুঝার ছিল। নর্মাল রিয়াকশন অফ দ্য রোড। এরপরে আসো, রাস্তাটা যদি পাকা করে দেই এইভাবে, এটাকে একটু পরে আমরা এই ক্লাসে বা নেক্সট ক্লাসে দেখব, ব্যাংকিং বলে। খেয়াল করে দেখো, অবজেক্টটাকে যদি আমরা এইভাবে রাখি, এবার কেমন জানি ভালো লাগতেছে না দেখতে, একটু সুন্দর করে আঁকা উচিত। আমার হাতটা একটু ঘুরে নিতে হবে। মোটামুটি চলে। ওকে, এই যে অবজেক্টটা আছে সেটার এখন রিয়াকশন কত হবে, এটা বের করতে গেলে প্রথমত বুঝতে হবে এই দিকে কি আছে, mg ফোর্স আছে, পৃথিবী নিচের দিকে টানবে, পৃথিবী ডানে বামে টানবে না। রাস্তার রিয়াকশনটা রাস্তার সাথে নর্মালি আসবে, এইভাবে আসবে, সেটা হবে। রাস্তা নর্মালি রিয়াকশন দেয় সব সময়, রাস্তা যেভাবে আছে তার লম্ব বরাবর রিয়াকশন দিয়ে দেবে। আর রাস্তার আর কোনো উপায় নাই, রাস্তা বাঁকা হয়ে গেছে, তো রাস্তা বাঁকাভাবে রিয়াকশনটা দেবে। এখন এই রিয়াকশন ফোর্সের মান কত সেটা যদি আমরা বের করতে চাই,
তাহলে এটা হলো mg। যদি রাস্তাটা থেটা কোণে বাঁকানো থাকে তাইলে আমাদের বুঝতে হবে এই অ্যাঙ্গেলটাও থেটা। অনেকেই আমরা হয়তো বুঝি না এই অ্যাঙ্গেলটা কেমনে আবার থেটা হইলো, অনেকেই এই খাইছে এটা কি করলাম। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কেমনে থেটা এটা একটু দেখিয়ে নিয়ে আগে, তারপর আমি এটা দেখাবো, এটা মুছে দেবো আর কি, এখানে রাখবো না, এত সহজ জিনিস নিয়ে পেঁচাল পারে লাভ নাই। আমি বললাম বড় করে রাখলে বুঝতে পারবা, এখানে একটা অবজেক্ট আছে, সেটার এই বরাবর আছে একটা জি কাজ করতেছে, এমজি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কারণে পৃথিবীর টান কাজ করতেছে। আমি বলতে চাচ্ছি এটা যদি থেটা হয় এই অ্যাঙ্গেলটাও হবে থেটা। অ্যাঙ্গেলটা কেমনে থেটা হইলো সেটা একটু বুঝিয়ে দিই, খুব সহজ ব্যাপার। এটা আসলে আমি একটা পারপেন্ডিকুলার টানছি, এখানে লম্ব টেনেছি, লম্ব টানলে এটা 90 ডিগ্রি, তার মানে এইটা আর এইটা মিলে 90 ডিগ্রি হবে। তার মানে আমি আরও সহজভাবে বলতে পারি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এইটা আর এইটা মিলেও 90 ডিগ্রি হইতে হবে। এটা নিজেই যেহেতু 90 ডিগ্রি, আর বাকি যারা দুইটা আছে তারা মিলে অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে। এই কথাটা যদি আমরা বুঝে যায় থাকি তাহলে আমরা এইটুকু বুঝতে পারতেছি, এইখানে যদি অ্যাঙ্গেল আলফা থাকে সেই আলফাটা হবে 90 ডিগ্রি মাইনাস থেটা, কারণ এই আলফা আর থেটা মিলা হইতে হবে 90 ডিগ্রি, তাহলে আলফা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস থেটা। এই থেটাটার ওই পাশে দিয়ে চিন্তা করলে হয়। এখন আমি যদি বলি আলফা তো বুঝলাম 90 ডিগ্রি মাইনাস থেটা, এই ট্রায়াঙ্গেলটা, ছোট ট্রায়াঙ্গেলটার মধ্যে চিন্তা করি, এই থেটাটা, এইটা কত হবে? এটা থেটা না, অন্য কিছু মনে করলাম আমি, এই কই গেল, সরি চাপ দিয়ে ফেলছি, এটা আবার কি আসতেছে, কি ঝামেলা করে না। যাই হোক, যেটা বলতেছিলাম, এটা যেহেতু আমার আলফা ইজিক্যাল টু থেটা মাইনাস 90 ডিগ্রি, এটা কত? এটা বিটা মনে করি আমরা, এটা জানি না, কিন্তু এটা 90 ডিগ্রি। তা আমরা আবারও বলবো আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হবে। তো বিটা কত হবে? বিটা হবে 90 মাইনাস আলফা। এবার 90 মাইনাস আলফা মানে তো এটা বসাই দাও। এবার দেখো 90 চলে যাবে কাটা, থেটাটা শুধু থাকবে, তার মানে এই বিটা আসলে থেটাই, এই জিনিসটা থেটাই, এইটা আর এটা সমানই হবে। কিন্তু এটা এত কষ্ট করে বোঝার কোনো দরকার নাই, আমি অন্যভাবে বোঝাচ্ছি। দেখো, এই রাস্তাটা এইভাবে থাকলে প্রতিক্রিয়া বলটা এইভাবে থাকতো, রাস্তাটা এইভাবে থাকলে প্রতিক্রিয়া বলটা এইভাবে থাকতো। এখন একটু ভেবে দেখো তো, প্রতিক্রিয়া বলটার এইভাবে পিছন দিকে টান দাও, আগে আসছিল প্রতিক্রিয়া বলটা এই দিকে, এই ভেক্টরটারে আমি এখানে আঁকতেছি, দেখো এইবার ঘুরে গেছে কতখানি অ্যাঙ্গেল? এতখানি অ্যাঙ্গেল ঘুরে গেছে। কেন ঘুরে গেছে? রাস্তাটারে থেটা পরিমাণ ঘুরাইছে বলে। রাস্তাটা থেটা পরিমাণ ঘুরাইছে, অ্যাঙ্গেলও তো থেটা পরিমাণে ঘুরবে এই দুইটা ভেক্টরের মধ্যে। সো এইটাও থেটা, এটাও থেটা। এই দেখো কত সহজে বুঝিয়ে দিলাম। এটা হলো পদার্থবিজ্ঞান ইউজ করে বুঝাইলাম। তো পদার্থবিজ্ঞান কুইক জিনিসপত্র বুঝাইতে অনেক তাড়াতাড়ি মানে অনেক ভালোভাবে হেল্প করে। সো কুইক করে হেল্প করে বুঝিয়ে দিলাম আর কি, পদার্থবিজ্ঞানের হেল্প নিয়ে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো যদি এটা থেটা হয় আর কি, এটা অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, তাহলে এইটা হইল এমজি কস থেটা উপাংশ, এমজি ফোর্সটা দুটো উপাংশ যদি চিন্তা করি, এটা অনেক গাঢ় করে ফেলছি আমি, হালকা করে দিতে বেটার হবে মনে হয়। এমজি ফোর্সটার এটা থেটা, এই বরাবর উপাংশ যদি চিন্তা করি তাহলে এটা হবে কস, এমজি কস থেটা। এই বরাবর যেটা থাকবে সেটা হলো এমজি সাইন থেটা। ওটা থাকুক, ওটা নিয়ে কোনো কাজের কিছু নাই, যদিও আমরা আপাতত আর বের করার জন্য শিখতেছিলাম। এইটা তো বিপরীতে আছে, আমরা বুঝতে পারতেছি এই রিয়াকশনটা এইটার কারণেই সৃষ্টি হচ্ছে, এমজি কস থেটা উপাংশটার কারণে। আমি যদি এই ফোর্সটার এগেনস্টে এইটা চিন্তা করি, তাহলে এই ফোর্সটা আসলে ভূমিতে গেছে, মানে এই যে রাস্তায় গেছে, এই রাস্তা তারপরে এই অবজেক্টটাকে রিয়াকশন হিসেবে এই ফোর্সটা ওই দিকে দিছে। সো এটাকে আমরা নর্মাল রিয়াকশন আর এর ভ্যালু হিসেবে ধরতে পারি এখানে। সো আমরা আর এর ভ্যালু বের করা শিখে গেলাম এইখানে, আর ইজ ইকাল টু এমজি কস থেটা। খেয়াল করছো এখানে ছিল আর এমজি,
আর আর এর মান এখন আবার দেখলাম mg cos theta। সো এই ধরনের অনেক কেস হইতে পারে, আমরা মাত্র 2টা কেস দেখলাম। তো আমরা এই ফর্মুলাগুলো লিখে রাখতে পারি। r ইজ ইকুয়াল টু হইতে পারে mg যখন রোড আর অবজেক্ট একই রকমভাবে আছে। আবার আমরা বলতে পারি r এর আরেকটা ফর্মুলা হবে r ইজ ইকুয়াল টু mg cos theta যখন রোডটা হরাইজন্টালের সাথে এবার বাঁকা থাকবে থেটা অ্যাঙ্গেলে, আর অবজেক্টটা এখানে বসানো থাকবে। সো এই কয়টা ফর্মুলা আমাদের ফ্রিকশনের অঙ্ক করতে লাগবে। তাহলে চলো অঙ্ক করি। প্র্যাকটিস প্রবলেম আর ম্যাথ 1। ম্যাথ 1-এ আমরা খুব সিম্পলিফাইডভাবে আগানোর চেষ্টা করবো, না আর একটু জটিল দিয়ে চিন্তা করব সেটা ভাবতেছি। একটু জটিলই চিন্তা করা উচিত, হালকা একটু। সিম্পল ম্যাথ করে কি লাভ? নেভার প্রে ফর অ্যান ইজি লাইফ, এটা ব্রুস লি দ্য লিজেন্ড এরকম একটা কথা বলে। জীবন ইজি হয়ে গেলে জীবন বোরিং হয়ে যাবে, তোমাদের আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছা করবে। তাই অঙ্ক ইজি হওয়ার দরকার নাই, একটু কঠিন হইলে তোমাদের জীবনের আনন্দ থাকবে। কি ব্যাপার, বাঁকা লাইন দিতে চাচ্ছি, একটা বাঁকা লাইনই আঁকতে পারতেছি না। আচ্ছা, এখানে 10 নিউটন ফোর্সে বস্তুটাকে টানা হচ্ছে, এই বরাবর একটা অ্যাঙ্গেলে টানা হচ্ছে, বোঝাই যাচ্ছে একটা কোণ করে টানা হচ্ছে। সরাসরি অ্যাপ্লাইড ফোর্স এখানে নাই, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করা হয়েছে ফোর্সটা। না, আমার কাছে কি গিভেন আছে? গিভেন বাংলা হইলো দেওয়া আছে, সবাই লেখো দেওয়া আছে। স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের কোএফিসিয়েন্টটা দেওয়া রয়েছে, গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে বাংলা এটাকে। বাংলাটাও লিখে নাও, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কোএফিসিয়েন্ট অথবা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এরপরে তোমাকে আমি চাইলে কাইনেটিক ফ্রিকশন ফোর্সের কোএফিসিয়েন্টটাও দিয়ে দিতে পারি, এফ কে, সেটা একটু কম দেই, রোড টু, এটাও দিয়ে দিই, ইচ্ছা করে দিলাম। এখন চলো যদি আমরা কিছু কিছু প্রশ্ন করি। কি প্রশ্ন করা যেতে পারে? 1 নম্বর প্রশ্ন এইখান থেকে আমাদের বের করতে হবে এফ ফ্রিকশন কত হবে। 2 নম্বর যে প্রশ্ন সেটা হলো এফ এস কত হবে। 3 নম্বর যে প্রশ্ন সেটা হলো এফ কে কত হবে। যদি এটা গতিশীল থাকতো তাহলে কাইনেটিক ফ্রিকশন ফোর্স কত হইতো সেটা বের করতে হবে। আচ্ছা, প্রশ্নে দেওয়া আছে এই বস্তুটার ভর হলো 5 কেজি, 5 কেজির অবজেক্ট এটা, এটাও গিভেন। সো ফাইভ কেজি লিখলাম। আমাদের রেকর্ডিং ঠিক আছে। এখন তোমরা নিজেরাই করে ফেলো অঙ্কটা, আসলে আমার তো করে দেওয়ার দরকার নাই মনে হচ্ছে। সলিউশনটা দেখি। প্রথমত ফ্রিকশন ফোর্স সম্পর্কে আইডিয়া করতে গেলে গতি ও ঘর্ষণ এটা না স্থিতীয় ঘর্ষণ, কাইনেটিক অবস্থায় আছে না এটা স্ট্যাটিক কন্ডিশন আছে, সেটা বোঝার জন্যই আমার এফএস আগে বের করতে হবে। এফএস বের করতে গেলে আমার ফর্মুলা ছিল এফএস ইন্টু আর, এই যে ফর্মুলা দেখে আসি, এই যে একটা ফর্মুলা। সো আমার 2 নম্বর প্রশ্নের উত্তরটা আগে বের করতেই হবে। 2 নম্বর প্রশ্নের উত্তর বের করতে গেলে বা যে কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করতে গেলে আর এর মানটা প্রায় লাগতেছে, এটা বাদে সব জায়গায় আর এর মানই লাগবে। সো আমার আর এর মানটা কত হবে সেটা একটু বের করে ফেলি আগেই। এটা যেহেতু সারফেসটা বাঁকা না, এই বরাবর যে রিয়াকশনটা কাজ করবে, এই বরাবর
এটা এমজি সমানই হবে, অর্থাৎ আর এর ভ্যালুটা নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নাই। আর এর ভ্যালুটা আমরা এটাকে সবার আগে লিখতে চাই, এমজি মানের সমান হবে, অর্থাৎ 5 ইন্টু 9.8 অথবা 9.81 নিউটন হবে। নর্মাল রিয়াকশন তো, রিয়াকশন ফোর্স, এটা বল আসলে অভিলম্বিক প্রতিক্রিয়া বলা হয় এটাকে। আর কে কি বলা হয়? অভিলম্বিক প্রতিক্রিয়া, অভিলম্বিক প্রতিক্রিয়া। ইংলিশটা সহজ একটু, বাংলাটা একটু কঠিন। ইংলিশ হলো নর্মাল রিয়াকশন ফোর্স। নর্মাল মানে হলো লম্ব, লম্ব হবে রিয়াকশন ফোর্স, রাস্তার সাথে লম্ব। আচ্ছা, এফএসটা একটু দেখি তাইলে। রোড 3 ইন্টু আর করতে হবে। এটা যদি করি কত মান আসে সরাসরি এখানে লিখে দেব। আমি একটু করতে হবে, আমার দেখতে হবে। রোড 3 ইন্টু 5 ইন্টু 84 টাইপের কিছু আসতেছে, 84.95 নিউটন আসতেছে। ওকে, আসলো, নাও আসতে পারে, এটা তোমরা একটু চেক করে দেখো। আমি তো দ্রুত দ্রুত করতেছি। এখন আমরা যেটা করব সেটা হলো কি করব, এখন আমাদের অ্যাপ্লাইড ফোর্সের এই দিক বরাবর কতখানি উপাংশ আছে সেটা দেখব। আমাদের এফ অ্যাপ্লাইড ফোর্স আমি যদি বলি, সেটা তো আমাদের আসলে এইটা কাউন্ট করতে হবে, এই বরাবর কত ফোর্স আছে সেটা আমি যদি বলি, সেটা আসলে 10 cos 30 আছে। এই 10 cos 30 বের করে দেখি তো কত আসে। 10 ইন্টু cos 30 ডিগ্রি, 5 রোড 3 আসছে, মানে 8.66 নিউটন আসছে। এটা দেখে আমি কি বুঝলাম আসলে? আমি বুঝতে পারলাম আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, খুব ভালোভাবে বোঝার মতো ব্যাপার এখানে। আমি বুঝতে পারছি যে আমি যেদিকে এইদিকে অ্যাপ্লাই যতখানি ফোর্স করেছি, এই ফোর্সটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাইড ফোর্সের আনুভূমিক উপাংশ হরাইজন্টাল কম্পোনেন্ট, সেটা আছে আসলে 8.66 নিউটন আছে। যেহেতু এটা 8.66 নিউটন আছে, সো আমার এখন টেনশনের ব্যাপার, এইটা বের করে কী লাভ হলো? এইটার থেকে এটা তো অনেক বেশি, মানে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স এর লিমিট, লাস্ট লিমিটটা হলো 84.95 আছে, 84 আছে, আর আমার মাত্র 8.66 নিউটন হলে অ্যাপ্লাই করা হয়েছে। তাইলে আমি প্রথম জিনিস বুঝতে পারলাম, এটা বের করে কোনো লাভ নাই। প্রথম প্রশ্নের উত্তর জানার জন্য এটার কোনো দরকার ছিল না। স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আমার লাগবেই না। স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স দিয়ে আমি লাস্ট লিমিটটা বুঝলাম। আমি স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের রিজনটা ছিল অ্যাপ্লাইড ফোর্সের সাথে তুলনা করতে চাচ্ছিলাম আমি। এটা আসলে উত্তর হিসেবে আসবে না, এটা দ্বিতীয় প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নের উত্তর হলো এইটা নিজেই, বিকজ এই যে এইটা যেহেতু বেশি আর আমি কম ফোর্স করে দিয়ে রাখছি, তার মানে বস্তুটা চলবে না, মুভেবল না বস্তুটা। এই ফোর্সটা যদি এটার থেকে বেশি হইতো, তাহলে আমি বুঝতাম যে এটা এখন গতিশীল আছে, কাইনেটিক আছে, বা এইটার কাছাকাছি আসলেও আমি বুঝতাম যে এটা সমান হয়ে যাবে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সটা। সো স্থিতি ঘর্ষণ বলের মানটা আসলে এখন স্থির অবস্থায় কিসের সমান হবে, এই সূত্র বলাই আছে। যেহেতু এইটা এটার থেকে কম আছে, তাইলে আমরা এই সূত্র অনুযায়ী ফ্রিকশন ফোর্স বের করব। মানে যা অ্যাপ্লাইড ফোর্স তাই ফ্রিকশন ফোর্স, যাই লাউ সেই কদু। তাইলে আমরা এটাকে এখন পাশে লিখে দেব। 1 নম্বর প্রশ্নের উত্তর বের হয়ে গেছে, আমাদের অজান্তে বের হয়ে গেল। এটাই হলো এফ ফ্রিকশন, আর বলতে পারো এটা হলো স্ট্যাটিক ফ্রিকশন। স্থিতি ও ঘর্ষণ বলের মান বের করলাম, 1 নম্বর প্রশ্নের উত্তর বের হয়েছে। আর 2 নম্বর প্রশ্নের উত্তর এখানে বের হয়েছে, এটাকে 2 দিয়ে দিই, এটাকে 1 দিয়ে দিলাম। এইবার সর্বশেষ যেটা এফ কে বের করতে বলা হয়েছে সেটা বের করি। এফ কে কি এখানে কাজ করবে? এটা কি গতিশীল আছে? না, নাই। গতিশীল নাই দেখে যে গতিশীল মানে তুমি মইরা যাও নাই দেখে যে কবে মরবা সেটা বের করা যাবে না বা আন্ডারস্ট্যান্ড করা যাবে না, তা তো না, এরকম কিছু না। মোটামুটি একটা অ্যাভারেজে বের করাই যাবে যে তুমি 100 বছর পরে মরতে পারো।
বা খুব জাঙ্ক ফুড টাঙ্ক ফুড বেশি খাইলে তুমি 60 বছর 70 বছর 80 বছরে মরে যেতে পারো, বা তোমার উপরে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করা হলে তুমি 300 বছরও বাঁচতে পারো। এই জিনিসটা প্রিডিক্ট করাই যায়, তাই না? সো গতিশীল নাই, এটা স্থির আছে। স্ট্যাটিক কন্ডিশনেও আমরা এফকে বের করতেই পারি, এটা কোনো সমস্যার কিছু নাই। তোমাদের মনে চিন্তা হতে পারে, হ্যাঁ ভাই এটা তো এফকে বের করা যাবে না, এফকে জিরো। তা না, কিন্তু কাইনেটিক ফ্রিকশন এটার মধ্যে নাই, কারণ কাইনেটিক অবস্থায় নাই, এটা ঠিক কথা। কিন্তু এই তথ্য দিয়ে আমি চাইলে যখন গতিশীল হবে তখন কাইনেটিক ফ্রিকশন কত কাজ করার কথা সেটা বের করতে পারি তো। সো এফকে আর দিয়ে বের করে ফেলি। এফকে হলো √2 ইন্টু আর, আর মানে ওই যে এটাই 5 ইন্টু 9.81। এটা বের করে দেখি কত আসে। √2 ইন্টু 5 ইন্টু 9.81। আমি আসলে এই জিনিসটা দেবো না, এটা আমি ডেটা দেখাইতে চাচ্ছি না। অঙ্কের মধ্যে ডেটা দিয়ে রাখলে তোমাদের নেক্সট টাইম যখন তোমরা অঙ্কটা দেখবা তখন তোমাদের কোনো বুদ্ধিমত্তাই কাজ করবে না। সব কিছু দিয়ে দিলে তোমরা নির্বোধ হয়ে যাবা। এইরকম একটা কিছু আছে 69.37 আসে। এই যে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের সেই কার্ভের কথা মনে আছে? কার্ভটা কিন্তু এমনি যায় আবার এমনি এমনি নামে আসতেছিল, তার মানে এইটা বেশি হওয়ার কথা ছিল, এটা কম হওয়ার কথা ছিল। যদি দেখো এফএস বেশি আর এটা কম, তাইলে মোটামুটি ধরে নিবা তোমার অঙ্ক ঠিক আছে, আর নাইলে ধরে নিবা অঙ্ক ঠিক নাই, ভুল করতেছো। সো এই তো, এই যে দেখো কত পুরো যত সূত্র শিখছি মোটামুটি সবই অ্যাপ্লাই করে ফেলছি এই জায়গাটা। এখন আমি একটু ম্যাথ 2 করে দেখাই। ম্যাথ 2 আজকে শেষ ম্যাথ। দেখো এইখানে একটা বস্তু রাখছি আমি, একটা অবজেক্ট এখানে আছে। তেরিকা, এইখানে একটা অবজেক্ট আছে, যাও অনেক কালি ফুরিয়ে দিলাম, যাও 500 টাকার কালি নষ্ট করে ফেললাম আমার অবজেক্টটা ভালো মতো আঁকার জন্য। নাও নাও অবজেক্ট এঁকে ফেলেছি। এই অবজেক্টের ম্যাস হলো 30 কেজি। এখন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেব? 45 ডিগ্রি দেব, 40 ডিগ্রি দিই। এখন তোমাকে ওই যে ওই তথ্যগুলো দিয়ে দিই, আবার ওই তথ্যগুলো মানে আমাদের সেই সব আজগুবি আজগুবি তথ্যগুলো দিয়ে দিই। মিউ(s) √3 দিই, মিউকে √2 আগেরটাই দিয়ে দিলাম সব। আর কি, আর তো কিছু দেওয়া নাই। এখন তুমি বের করবা হলো কি বের করবা, প্রশ্নটার একটু পেঁচিয়ে পেঁচিয়ে করি। 1 নম্বর প্রশ্ন হইল এইখানে ফ্রিকশন ফোর্সটা বের করবা। আচ্ছা এটাকে একটু অন্যভাবে চিন্তা করি অঙ্কটারে। ওপস, এটা মোছা যাবে না। 30 কেজি না দিয়ে এটার মধ্যে ভরটাকে আমি একটু পেঁচে অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা কেজিটারে ধরা যায় কি? হ্যাঁ ধরা গেছে, বাহ, থ্যাংক ইউ কম্পিউটার, থ্যাংক ইউ তোমাকে অনেক। আচ্ছা এটাকে আমি এম কেজি দিয়ে দিই, এরপরে প্রশ্নের মধ্যে পেঁচাই। দেখো প্রশ্নের মধ্যে তোমাকে প্রথম প্রশ্ন করা হইল এম ইজ ইকাল টু 30 কেজি হলে এফ ফ্রিকশন বের করো। তারপরে বলা হইলো এম ইজ ইকাল টু 30 ইন্টু 10⁻20 হলে, আমি আসলে অঙ্কর আমার নিজের সুবিধার জন্য এত ভর দিতেছি, এত ভর দেওয়া উচিত ছিল না, তারপরে আমি দিলাম আর কি। এফ ফ্রিকশন বের করো। এখন এই মজার অঙ্কটা আমরা করে ফেলি, চলো। আমাদের প্রশ্ন এত বড় হয়ে গেছে যে লেখার জায়গা টাকা বাকি নাই কিছু।
আমরা এটার উপরে দিয়ে দিই একটু, আর ক্যানভাসের সাইজটা বাড়াই দিই। ওকে, চলো এবার আমরা লিখি সলিউশন। প্রথমত এখানে দুইটা অঙ্ক আছে, একটা অঙ্ক বামে করব, একটা অঙ্ক ডানে করব। দুইটা অঙ্ক করার টেকনিক একদম সেম থাকবে। তাইলে আমরা একটা টেবিল সিস্টেমে অঙ্কটাকে করি। এসব অভিনব বুদ্ধি শুধু আমার মাথায় আসে, পরীক্ষা হলে তোমাদের মাথায় এরকম বুদ্ধি আসবে না, তোমরা আজগুবিভাবে যে কোনোভাবে করা শুরু করে দিতে পারো। এখন আসো, প্রথমত আমরা যেটা বের করব সেটা হলো, কয়েকটা জিনিস বের করলে অঙ্ক হয়ে যাবে আমার মনে হয়, 2-3টা জিনিস বের করলে হবে। প্রথমে বের করি, চলো আর বের করি। আর এর মান কত? এখানে কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাইড দেখা যাচ্ছে না, ফ্রিকশন বের করবা কেমনে তোমাদের অনেকের মনে হতে পারে। তো আমি আগেই বলে দেই, এই দিক বরাবর একটা ফোর্স আছে না, এমজি, আর এই দিক বরাবর আমরা জানি এমজি কস থিটা, আর এই দিক বরাবর এই যে এমজি সাইন থিটা কাজ করতেছে না, বস্তুটা নিজের ভরেই পড়ে যেতে চাচ্ছে, এইখানে বল আছে, সো ফোর্স নাই কথা মনে করো না, অ্যাপ্লাইড ফোর্স হলো এই যে এটা এমজি সাইন থিটাটা। সো এটা আমরা বের করবো, সমস্যা নেই। আর বের করি আগে, আর কত আসলে এমজি কস থিটাই তো আর, এমজি কস থিটা যদি আর এর মান হয়, আমি আর এর সূত্রটা লিখে রাখি, আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। এখন আমরা এইখানে সরাসরি ভ্যালুটা বসিয়ে দিই। আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা যদি হয়, এম এর ভ্যালু প্রথমত প্রথম অঙ্কে হলো 30 ইন্টু জি, জি মানে 9.81 বসাইলাম, কজ 40 ডিগ্রি বসাইলাম, অ্যান্সার আসতেছে আর এর মান আসতেছে 225.45 নিউটন। এই অঙ্কের জন্য আর এর মানটা বের করে ফেলি, 30 না বসিয়ে আমি বসাবো 30 × 10⁻20। বাবা এত বেশি আর আসতেছে, 2.25 × 10⁻22 আসছে নিউটন। বাহ, এরকম অঙ্ক জীবনেও কেউ দেখে নাই। আচ্ছা, আমি দেখিনি এখন দিন এরকম। আচ্ছা দেখো, এইবার আমি এফএস বের করি, আরও লাগবে আমার মনে হচ্ছে, আমি এটা একটু ছোট করে দেওয়ার চেষ্টা করি, আরও লাগবে, আরও কয়টা ঘর লাগবে, এটাকে ছোট করে দেই, এটাকে আরও একটা ঘর বানিয়ে দেই। আমি এখানে লিখি এফ এস লাগবে আমার, এফ এস এর আগে লাগবে হলো এফ এ, অ্যাপ্লাইড ফোর্সটা লাগবে, তারপরে এফ এস লাগবে, আমি এফ ফ্রিকশন বের করব, এফ ফ্রিকশন বের করতে চাই, হ্যাঁ এটা লাগবে, আর কিছু লাগবে না। ওকে, চলো এফ এটা বের করি। এফ এ হলো এমজি, এফ এ আসলে কি, এফ এ কিছুই না, এমজি সাইন থিটাটা, এটা নিজের ভরেই ওইদিকে পড়ে যেতে চাচ্ছে। তো এম হইল 30, জি হইল 9.81, সাইন 40 ডিগ্রি বসে দিই। আমার ফোর্স আসতেছে 189.17 নিউটন। ওই পাশ থেকে ফোর্স বের করি, 10⁻20 বাড়াই দিতে হবে আর কি। ফোর্স আসছে অনেক বেশি আসছে ফোর্স, এইখানে আমি আসলে এত বড় ফোর্স দিয়ে জিনিসটাকে এইভাবে করতে চাচ্ছি না, এটারে কিছু একটা করি, কিছু একটা কায়দা করে জিনিসটাকে ফেলে দেওয়ার মতো উপক্রম করি, জিনিসটা পড়ে যাবে নিজে নিজে, এরকম একটা ঘটনা ঘটাইতে পারতাম আমরা। ভর যে বেশি হলে পড়বে তা তো না, ভর বেশি হলে আবার ফ্রিকশনটা বেড়ে যাচ্ছে। সো আমরা, আচ্ছা সমস্যা নেই, দেখি দুইটা কেসে দেখি। এটা আসতেছে 1.89 × 10⁻22। এখন আমি স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সটা বের করে দেখতে চাচ্ছি, এফএস আসলে মিউএস ইন্টু আর করলেই হবে, মিউএস মানে রোড থ্রি দিয়ে এইটারে গুণ করে দিতে হবে, রোড থ্রি ইন্টু আর মানে
45 এটা করি, এটা আসতেছে 390.49 নিউটন। আচ্ছা, এটাও বের করে দেখি। 2.25 ইন্টু 10⁻, ভর বাড়ানোটা মনে হয় না ভালো কোনো বুদ্ধি হয়েছে। যাই হোক, আমি যেটা করতে চাচ্ছি ওটার জন্য ভর আসলে বাড়ানোর দরকার ছিল না, কোন অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে বেশি ভালো হইতো ওটা আমরা দেখবো, সমস্যা নেই। এটা একটা অঙ্ক করি এইরকমভাবে, তারপরটা দেখবো না। ইন্টু 10⁻22 আসছে। না, দুইটা কেসে বেশি এসে পড়ছে না। এই অঙ্ক করলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি তোমাদের সেটা বোঝানোটা হবে না, সেটা মোটেও ঠিক হবে না। এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করার অ্যাবিলিটি থাকতে হবে আমার, তাইলে এই ঘটনাটা ঘটবে। এই থিটাটাকে আমি চেঞ্জ করে দিয়ে অঙ্ক করতে চাচ্ছি, তো কি করা উচিত? সেকেন্ড অঙ্কের মধ্যে আমি এগুলাকে মুছে দিলাম। সেকেন্ড অঙ্কের মধ্যে M30 আছে, কিন্তু থিটার ভ্যালুটা সামথিং অনেক বেশি ডিগ্রি, 80 ডিগ্রি দিয়ে দিলাম। এটার মধ্যে থিটা ছিল 40 ডিগ্রি, পরেরটা 80 ডিগ্রি দিলাম। এখন দেখো কি হয়। সো আর হবে, ওপস, আর বের করতে চাই আমরা। আর বের করতে গেলে mg cos থিটা নিলেই হয়ে যাবে। তো চলো নিয়ে নেই। M30 আছে, আজগুবি ভ্যালিউ দিয়ে লাভ নাই, cos 80 ডিগ্রিতেই, তাইলে এটা খুব কমে আসবে। হ্যাঁ, এটাই চাচ্ছিলাম, 51.10 নিউটন আসছে। আর mg সাইন থিটাটাও এই সুযোগে বের করে ফেলি, সাইন 80 ডিগ্রি দিয়ে। এটা আসতেছে, আমার অ্যাপ্লাইড ফোর্সটা অনেক বেড়ে গেছে, বস্তুটা খাড়া হয়ে গেছে তো অনেক, 90 ডিগ্রির কাছাকাছি পড়ে যাবে, মানে নিশ্চিত পড়ে যাবে, এরকম একটা কন্ডিশন তৈরি করতেছি। আর এফএসটা বের করি। এফএস তো আমার একই থাকবে, এটাই থাকবে। আচ্ছা, এটার একটু কমিয়ে দিই, এটাকে কমিয়ে, এটাকে কমালে এটাও কমাইতে হবে। এটাকে √2 দিয়ে দেখি কি অবস্থা হয়। √2 দিয়ে যদি দেখি, √2 ইন্টু আর করি, 51 আচ্ছা ওই যা ছিল ওইটাই থাকুক, সমস্যা নেই। √3 ছিল না, √3 থাকুক, দেখা যাক। এইবার যদি আমরা এটা বের করি, √3 ইন্টু আর করি, তাহলে কত আসে? √3 মানে হলো √3 আর 51.10, এইটা করতেছি আমরা মিউ এস দিয়ে √3 দিয়ে আর কে গুণ করতেছি, এটাকে গুণ করতেছি, এই আমার কাজ হয়ে গেছে 88.50। তোমরা যারা কিছুই বুঝতেছো না তাদের একটু বুঝিয়ে বলি, আমি অঙ্কটাকে এত চেঞ্জ করলাম কেন। আমি ভর সেম রাখছি, ভর 30 রাখছি, কিন্তু কোন দুইটারে চেঞ্জ করে আমি আসলে চাচ্ছি 1 নম্বর অঙ্কে তোমার ফ্রিকশনটা হোক স্ট্যাটিক ফ্রিকশন, আর দ্বিতীয় অঙ্কে আমি চাচ্ছি ফ্রিকশনটা আসুক কাইনেটিক ফ্রিকশন, যেন তোমার গতীয় ঘর্ষণ স্থিতীয় ঘর্ষণ দুই ধরনের অঙ্ক সলভ করার দক্ষতা ভালো থাকে। সেই জন্য আমি এমনভাবে অঙ্কটা বানাচ্ছি যেন তোমার দুই ধরনের সূত্র অ্যাপ্লাই করার অ্যাবিলিটিতে থাকে। এখন একটু খেয়াল করে দেখো আমি আসলে কি করলাম, একটু আবার রিভিউ করে দিচ্ছি। একটা অঙ্কে প্রথমে ছিল ভর দেওয়া ছিল, কোণ দেওয়া ছিল 40, দ্বিতীয় অঙ্কে ভর দেওয়া আছে 30, কিন্তু কোণটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এই অ্যাঙ্গেলটা অনেক বেশি দেওয়া হয়েছে, 80 দেওয়া হয়েছে। দুই ক্ষেত্রেই তোমার ঘর্ষণ বল বের করতে হবে। বের করার জন্য আমি প্রথমত অভিলম্বিক প্রতিক্রিয়া আর, যেটা এই বরাবর কাজ করে, এটা বের করে নিছি। আর বের করছি কারণ সব সূত্রে আর আছে, এই কারণে। এরপর অ্যাপ্লাইড ফোর্স, এখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয় নাই, পৃথিবীর আকর্ষণ বলের কারণেই, এমজির কারণে এইদিকে একটা উপাংশ আসতেছে, কম্পোনেন্ট আসতেছে, যেটা আসলে বস্তুটাকে ফেলে দিতে চাচ্ছে নিচের দিকে, বস্তুটা এইদিকে পড়ে যেতে চাচ্ছে এমজি সাইন থিটা ফোর্সে। তার মানে অ্যাপ্লাইড ফোর্স আমার এমজি সাইন থিটা, আর রিয়াকশন ফোর্স যেটা আর, সেটা হলো এমজি কস থিটা। সো আমি এমজি কস থিটা সাইন থিটা এগুলো দুইটা অঙ্কের জন্য বের করেছি। 1 নম্বর অঙ্কের জন্য এই ডাটাগুলো আমরা বের করেছি, আর 2 নম্বর অঙ্কের জন্য আমরা এই ডাটাগুলো বের করেছি 2 নম্বর অঙ্কের জন্য। আর এফএস বের করতেছি কেমনে? এফএস বের করার যে সূত্র আছে মিউ এস ইন্টু আর, এই যে এখানে লেখা রয়েছে, এটা ব্যবহার করে আমি এফএস বের করতেছি। মিউ এস √3
আর এর জায়গায় আমরা এটা বসাচ্ছি একবার, তারপর এটা পাচ্ছি, আবার মিউএস ইন্টু আর এটা করতেছি, এটা বেরোচ্ছে। সো √3 দিয়ে প্রথমে এটারে গুণ করে দিলেই এটা পাওয়া যাচ্ছে, আবার √3 দিয়ে এটারে গুণ করে দিলে এটা পাওয়া যাচ্ছে। এভাবে করে আমরা দুইটা অঙ্ক সলভ করলাম। এরপর এফএসে আসা যাক, ফ্রিকশন ফোর্স। এখন হলো মেইন প্রশ্নটা, ফ্রিকশন ফোর্স কত হবে এখানে এবং এখানে? অ্যান্সারটা খুবই সিম্পল, দেখো কত হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড ফোর্সটা এখানে কম, আর স্ট্যাটিক ফ্রিকশনের লাস্ট লিমিট 300 বেশি। তার মানে আমাদের ফর্মুলা আমাদের বলে দেবে খুব সহজ, যখন এটা কম হয় অ্যাপ্লাইড ফোর্সটা, তখন আমরা বলি যা অ্যাপ্লাই করা হয়েছে তাই ফ্রিকশন ফোর্স, মানে এটা স্ট্যাটিক কন্ডিশনের জন্য ফ্রিকশন ফোর্সের ভ্যালিউ। সো স্ট্যাটিক কন্ডিশনের জন্য ফ্রিকশন ফোর্সের ভ্যালিউ আমাদের এইটাই হবে যেটা অ্যাপ্লাই করা হয়েছে। সিম্পল, অঙ্ক শেষ হয়ে গেল কাজ। কেমন জানি লেখাটা বাজে দেখা যাচ্ছে। 189.17 নিউটন, শেষ। এরপর আসা যাক, এইবার দেখো স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের লাস্ট সীমানা হলো 88, আর তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো সেটা অনেক বেশি। এইবার বিপদ আছে, বিপদ আছে মানে বস্তুটা পড়তে শুরু করবে। এবার এই কন্ডিশনে সেকেন্ড ম্যাথের জন্য যখন অ্যাঙ্গেলটা অনেক বাড়িয়ে দিছ, তখন বস্তুটা অনেক বেশি জোরে এইদিকে পড়তে চাচ্ছে। এই কারণেই তুমি দেখো একটা বস্তুটা নর্মালি এইভাবে রাখলে পড়ে না, কিন্তু খাড়া করে দিলে হুট করে স্যাঁচড়ে পড়ে যেতে চায়, ঘর্ষণ মানে ঘর্ষণ খেয়ে খেয়ে ঘষা খেয়ে পড়ে যায়। কারণটা হলো স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সটা কুলাচ্ছে না এখানে। আর স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের লাস্ট লিমিট ক্রস করে গেছে, এটা এখন কাইনেটিক ফ্রিকশন ফোর্সে কাজ করবে। তো আমার এখন বের করতে হবে এফ কে এই অঙ্কের জন্য। এফ কে কেমনে বের করে? এফ কে বের করে মিউ কে ইন্টু আর করলে বের হয়ে যাবে। তো আমার এইখানে সরাসরি এটা বসাই দিলে হবে না, অ্যাপ্লাইড ফোর্স বসাই দিলে কিছুই হবে না, অঙ্ক ভুল আসবে। এটা হলো তোমার বুঝতে হবে, যেহেতু এটা ক্রস করে গেছে এই ভ্যালুটা, অ্যাপ্লাইড ফোর্স এখানে বেশি আছে, তো এখানে আমার কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। তো আমার এই যে এটা যে ভ্যালুটা সেটা বসবে। এটা কত আসে দেখো, √2 ইন্টু আর করতে হবে, আর মানে 51.10, এই যে এটা, এই যেটা এই ভ্যালুটা 51.10 করলে 72.27 আসতেছে, বা 26 আসতেছে, 27ই দিয়ে দিই। ওকে, এই তো এটা হবে আমার পরবর্তী প্রশ্নটার উত্তর। খুব ডিপলি আসলে ঘর্ষণকে আমরা বুঝে ফেলছি এতটুকু অঙ্ক করার মাধ্যমে। সো এই ধরনের অঙ্ক করলে আর আসলে ঘর্ষণ নিয়ে তোমাদের জীবনে কোনো ঘর্ষণ থাকবে না। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।